রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, আমি গত কয়েকটা এপিসোডে, টানা দুটো এপিসোডে আমি খুলনার দুটো স্টোরি শেয়ার করেছিলাম। তো আমি লাস্ট খুলনা থেকে ক্লাস নিয়ে আসলাম আর কি। তো ওখান থেকে আমি খুব ভালো ভালো দুটো স্টোরি পেয়েছি। তা আমি চিন্তা করেছি যে এবার আমি এই দুটো স্টোরি এবার এপিসোডেও আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো রাসেল ভাই, স্টোরি দুটো কালেক্ট করার জন্য সবচেয়ে বেশি যে হেল্প করেছিল উনি হচ্ছে আমার গত সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম এবং স্থানটা আমি বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ এই নাম না প্রকাশ করার শর্তে এবং স্থানের নাম না প্রকাশ করার শর্তেই আমি এই স্টোরিটা মানে বলার অনুমতি পেয়েছি। আচ্ছা, তো ঘটনাটি ছিল রাসেল ভাই 2000 যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। তো উনি একদিন কোন একটি কারণে পারিবারিক এবং একটা ব্যবসায়িক কারণে উনি এক জায়গায় যাচ্ছিলেন, মানে জায়গাটার নামও বলছিলেন। উনি যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে রাস্তায় মানে মোড় ঘোরার সময় উনি একটি মিনি বাস এবং একটি অটোরিকশা টাইপের একটি গাড়ির সঙ্গে মানে একটু মানে চাপার মধ্যে পড়ে যান এবং বেশ খুব মানে আহত হন উনি। ওনার মাথায় আঘাত লাগে, শরীরের বিভিন্ন মানে অংশে আঘাত লাগে এবং আঘাত লাগার পর স্থানীয় যারা ওনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, তারা দ্রুত একটি রিনাউন্ড একটা হসপিটালে তাকে মানে হসপিটালাইজড করেন এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তো জরুরি বিভাগে যিনি ডাক্তার ছিলেন, তো উনি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু একটা জায়গা থেকে ওনাকে উদ্ধার হয়েছে, ওনার সাথে অন্য কেউ ছিল না এবং ওনাকে আইডেন্টিফাই করার মতো ওই ধরনের কোনো কাগজপত্র ওনার সাথে ছিল না। এই কারণে চিন্তা করা হলো যে ওনার পরিবারকে তো খবরটা জানাতে হবে। তো যেহেতু লোকালি জিনিসটা ঘটেছে, ওনার পরিবার হয়তোবা এখানে আশেপাশে কোন একটা এলাকায় থাকেন আর কি, উনি হয়তোবা বাইরের কেউ নন। এরকম চিন্তা করা হলো, আচ্ছা ঠিক আছে, একে বেওয়ারিশ হিসাবে ঘোষণা করার দরকার নাই, আমরা একটু খোঁজ লাগাই যে এর পরিবারটা কোথায় থাকে। তখন রাসেল ভাই ওনার শরীরটা মোটামুটি যেখানে যেখানে ক্ষত হয়েছিল সেগুলো ব্যান্ডেজ পেঁচিয়ে তাকে হসপিটালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং মর্গ বলতে রাসেল ভাই সাধারণত হসপিটালে দুই ধরনের মর্গ থাকে। একটা টেম্পোরারি মর্গ, যেটা সাধারণ ইনস্ট্যান্ট যে লাশগুলো রাখা হয়, পরবর্তীতে যদি দেরি হয় এই লাশগুলো মেইন যে মর্গটা থাকে মানে বড় মর্গ যেখানে ফরমালিন দিয়ে রাখে, হ্যাঁ, তারপর ফ্রোজেন রুম টুম আছে যেখানে, সেখানে পাঠিয়ে দেওয়া হয় আর কি ওনাকে। তো যেহেতু জানি না, আমি আন্দাজ করে বললাম না, এরকমই হয়। আচ্ছা, তো ওখানে নিয়ে যাওয়া হয় ওনাকে। এখন যেহেতু উনি মানে ঘন্টাখানেক আগে মারা গিয়েছেন, তো চিন্তা করা হলো যে দেখি যদি কালকে সকালের মধ্যে যদি লাশের খবর না আসে, তখন আমরা তাকে ফ্রোজেন যেটা মানে বক্স আছে ওই বক্সের মধ্যে ডেড বডিটা ঢুকিয়ে দেবো। আপাতত বাইরে যেটা অন্যান্য লাশ যেখানে রাখা আছে হিমঘরে, সেখানেই থাক। তারা ওই চিন্তা করে স্ট্রেচারের উপরে অনেক লাশের সাথে ওনার লাশটাও তারা রেখে বাইরে থেকে দরজা লক করে সবাই চলে যায়। আসলে ভাই অদ্ভুত ব্যাপার, গভীর রাত আনুমানিক কয়টা উনি হয়তো আন্দাজ করেছেন, রাত 1-2 হতে পারে। তো হঠাৎ ওনার আল্লাহর অশেষ রহমতে ওনার পালস ফিরে আসে। এটা খুবই অদ্ভুত। ওনার পালস ফিরে আসে এবং উনি আসলে প্রথমে মানে বুঝতেই পারেন না আসলে উনি কোথায় আছেন। উনি চিন্তা করছিলেন যে উনি চোখে কিছুই দেখছেন না, হয়তোবা উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন অ্যাক্সিডেন্টে, এরকমটা মনে করছিলেন প্রথমে। তো উনি মানে তারপরেও মানে একটু মানে লক্ষ্য করলেন যে দেয়ালের কোনো একটা অংশ বা কোনো একটা ফাঁকা অংশ দিয়ে বাইরের থেকে একটু আলো আসছে। তখন উনি চিন্তা করেন না, উনি ওনার আই সাইটটা হারান নাই, মানে উনি দৃষ্টিশক্তি হারান নাই, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরটা অন্ধকার। এখন রাসেল ভাই ওখানে ওই ঘরে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা, কারণ ডেড বডি গুলো যাতে পচে না, যেন মাইনাসের নিচে তাপমাত্রা থাকে। তো দেখা যাচ্ছে যে ওনার প্রচন্ড শীত করছে। এখন উনি চিন্তা করছে প্রচন্ড শীত করছে, এখন কি করি। উনি হাত দিয়ে দেখলেন ওনার শরীরে ব্যান্ডেজ পেঁচানো, ওনার দেহের উপরে একটি কাপড় রাখা, কিন্তু সেই কাপড়টাও তো খুব পাতলা কাপড়, যারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বেশ পাতলা কাপড় ওটা থাকে শরীরের উপরে। তখন উনি ওই পাগলের মতো উনি রুমের মধ্যে ওনার শরীরের সাথে জড়ানোর জন্য অন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা খুঁজছিলেন, কারণ এত ঠান্ডা লাগছে ওনার। উনি রাসেল ভাই যখন আশেপাশে হাত দিচ্ছিলেন, তখন দেখলেন যে মানুষের মতোই যেন অনেকে শুয়ে আছে। তো তাদের শরীরের উপরেও প্রত্যেকের শরীরের উপরে কাপড় আছে। কারণ উনি এই অন্ধকারের ভিতরে হাতড়ে হাতড়ে এই কাপড়গুলো এক একটা করে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে উনি মানে শরীরে মানে পেঁচিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন এবং উনি বুঝতে পারছিলেন না এই মুহূর্তে কি করা উচিত। আসলে উনি যে কোথায় তখন উনি বুঝতে পারছিলেন না। উনি ধারণা করছিলেন হয়তোবা উনি কোনো মানে আশেপাশে রুগীরা ঘুমিয়ে আছে, এই তাদের কাছ থেকে ওই কাপড়গুলো উনি নিয়ে উনি শরীরে পেঁচিয়েছেন।
হঠাৎ রাসেল ভাই অন্ধকারের মধ্যে পাশ থেকে কেউ একজন বলে ওঠে যে, কি ভাই খুব ঠান্ডা লাগছে? তখন উনি চমকে ওঠেন যে, হ্যাঁ খুব ঠান্ডা তো লাগছে, আপনি কে? বলে, আমি এখানকারই একজন। তো তাহলে লাইট জ্বালান, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তখন বলবেন, দাঁড়ান আমি লাইটটা জ্বালাচ্ছি। সত্যি রাসেল ভাই লাইটটা জ্বালায় একজন লোক, একজন স্বাভাবিক একজন লোক লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে উনি দেখেন যে আশেপাশে যা আছে সবাই মৃত। কেউ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ সুইসাইড করেছে, হয়তো পোস্টমর্টেম করার পরে রেখে দিয়েছে, সকালে হয়তো দেহ বুঝিয়ে দেবে, বা বেওয়ারিশ লাশ এখনো কবর দিতে পারে নাই, বা পরের দিন কবর দেবে, এরকম লাশগুলো ওখানে অনেকগুলো লাশ সেখানে রাখা আছে। তো এইভাবে একের পর এক লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এইভাবে এভাবে প্রত্যেকটা লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মধ্যে রাসেল ভাই একটা লাশ পাশে রাখা ছিল। পরে বলছে যে এই লাশটা আজকে মানে বিকালের দিকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন অন্যান্য লাশগুলোর মানে যেগুলো মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, উনি তো কিছু কাপড় নিজের শরীরে পেঁচিয়েছিলেন, অন্যান্য যেগুলো ঢাকা ছিল প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখছিলেন যে মানে কার লাশ কি উনি দেখছিলেন, কিন্তু ওই লাশের উপর থেকে ওই ব্যক্তি কাপড়টা সরাচ্ছিল না। তখন উনি নিজেই আগ্রহী হয়ে ওই কাপড়টা সরানোর পরে বলছে যে দেখে যে লাশটি শোয়ানো এটা আসলে ওনারই লাশ। তো এটা দেখে উনি এতটা ভয় পান যে উনি আর ওনার সেন্স রাখতে পারেন নাই। উনি সাথে সাথে মানে সেন্সলেস হয়ে পড়ে যান ওখানে। এরপরে ওনার সেন্স ফিরে আসে, তখনও অন্ধকার, মানে রুম অন্ধকার, উনি নিচে পড়ে আছেন। তো উনি কিছুটা মনে করতে পারছিলেন যে একটু আগে কি ঘটনা করছে, এবং উনি ফিল করছিলেন আশেপাশ থেকে কেউ ওনার শরীরে হাত দিচ্ছে অন্ধকারের মধ্যে, এবং প্রচন্ড ভয় পাচ্ছিলেন, প্রচন্ড চিৎকার করতে পারছিলেন না। এর পেছনে কারণ হলো ভাই মাইনাসের নিচে তাপমাত্রা। সাধারণত আমরা দেখি শীতকালে অনেক মানে যখন বাইরে প্রচন্ড শীতের মানে আমরা ঘরে ঢুকি, বাইরে প্রচন্ড ঠান্ডা থেকে অনেক সময় দেখা যায় আমরা মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক ভালো করে উচ্চারণ করতে পারি না। উনি সারা রাত ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে উনি ওই কথাগুলো জড়িয়ে যাচ্ছিলেন। উনি মানে যারা বোবা আর কি, তারা যেভাবে শব্দ আ করে শব্দ করে, উনি ঠিক ওইভাবে শব্দ করতে পারছেন, মানে উনি আর কথা বলতে পারছিলেন না। আর ওই অন্ধকারের মধ্যে কেউ ওনার শরীরে হাত দিচ্ছিল, কেউ মাথায় হাত দিচ্ছে। সকালের দিকে ওই যে যিনি ডোম, যে মেইন যে ডোম, উনি আসেন ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবে আর কি। তো যখনই দরজাটা খুলে মানে ভিতরে ঢুকেছে ওই ডোমটা, তখন ওই আলো যখন ওনার চোখে পড়েছে, আবার ওনার সেন্স ফিরে আসছে। উনি আলো আসার সাথে সাথে উনি দৌড়িয়ে ওই ডোমের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, এবং উনি যে কি ভয় পেয়েছেন সেটা বলার চেষ্টা করছিল আর কি। কিন্তু রাসেল ভাই সমস্যা হলো ওই ডোমটা হঠাৎ করে এই দৃশ্য দেখে, কারণ ওই ডোমের বয়সও ছিল প্রায় 60 বছরের ভয় উপরে। পেয়ে গেছেন উনি তো এরকম দৃশ্য কখনো দেখেন নাই যে দরজা খুলে এরকম লাশ, এই যে মানে সাদা পরা এরকম ব্যান্ডেজ পরা কোনো লাশ ওনার দিকে চলে আসতেছে এবং চিৎকার করতে করতে। এই দৃশ্য দেখে উনিও মারাত্মক ভয় পান। উনি কোনো মতে দরজাটা লাগিয়ে আবার দৌড় দিয়ে চলে যান, দৌড় দিয়ে হসপিটালে মানে ডাক্তারের কাছে চলে যান, দিনের বেলায় এগুলো খাওয়া বাদ দাও। তখন বলে, না না আমি সত্যি কথা কিছুই খাই নাই, আমি সত্যি এই জিনিসটা দেখেছি। তখন ডাক্তাররা যখন অনুনয় বিনয় করে, ডাক্তার বলে, আচ্ছা ঠিক আছে চলো আমরাও দেখব। তখন এক দুইজন ডাক্তার যায়, সত্যি দরজা খোলার পরে যখন আবার দরজা খুলেছে, তখন ওই ভাই আবার ওনার দিকে চলে আসছে যে আমাকে বাঁচান, এটা বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। ওনার তো মানে ওই ঠান্ডার কারণে উনি কথা বলতে পারছিলেন না। আচ্ছা, ডাক্তাররা এটা দেখে মারাত্মক ভয় পান। ভয় পাওয়ার পর তখন ওনারা আবার দরজা লক করে চলে যান। ওনারা আবার অন্যদেরকে বলে যে এই ঘটনা। তখন অনেক লোকের উপস্থিতি সেখানে আসে, সবার উপস্থিতি দরজা হোক, যে কারণেই হোক, অজ্ঞতাবশত হোক বা জ্ঞানের অভাবে হোক, ওনাকে তো ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স হতো বটে। যাই হোক, হসপিটাল কর্তৃপক্ষ ওনার পরিবারের কাছে ক্ষমা চান, ডাক্তারও ক্ষমা চান, উনি সেটা ক্ষমা করে দেন যে বেঁচে ফিরছে। পুরো পরিবার বলে যে বেঁচে গেছে, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো উনি যদি সত্যি ওনার তো পোস্টমর্টেম করাটা বাকি ছিল, এই কারণে রাসেল ভাই ওই দিন মানে বিশেষ একটা অকেশন ছিল। দেখুন ডাক্তাররা রাতের বেলা, আমাদের আর কোনো দাবি নেই, আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন, এটাই আমাদের কাছে শুকরিয়া, আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। অনেক অন্যরকম একটা। তো এরপর রাসেল ভাই উনি এখন কিন্তু দিব্যি স্বাভাবিক মানুষ, এখনো বেঁচে আছেন। আমি মানে গিয়েছিলাম সেখানে, আচ্ছা, আমি নিজে দেখে আসছি। কিন্তু রাসেল ভাই ওই
হসপিটাল এবং বেশ ওনার নাম বেশ কয়েকটা জিনিস না প্রকাশ করার শর্তে উনি এটা অবশ্যই, কারণ যেহেতু উনি হসপিটালের সাথে একটা মিউচুয়াল করে ফেলেছেন, উনি রাজি হয়েছেন সেটা। উনি চাচ্ছিলেন না যে ওই হসপিটালের নাম বা ডাক্তার বা এই সমস্ত বিষয়ে জানাজানি হোক, কারণ যেহেতু উনি বলে ফেলেছেন উনি বেঁচে আছেন, এটাই শুকরিয়া। রাসেল ভাই, আমি গত মাসের একদম শেষ দিকে খুলনাতে গিয়েছিলাম ক্লাস নিতে। তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তি স্পেশালি এই ভূত এফএম-এর অনেক ফ্যান। তো আমি ওখানে গেলেই মোটামুটি অনেকের সাথে দেখা হয়। তো ওখানে স্পেশালি এক ভাই আছে সৈকত ভাই, উনি আসেন আমার সাথে দেখা করতে। তো সৈকত ভাই একটা ছেলেকে নিয়ে আসছিল, নাম হলো রূপম। তো এই রূপমের কাছ থেকে রাসেল ভাই ঘটনাটি কালেক্ট করেছি। তো ওই আমাকে এই ঘটনাটি বলেছে। ঘটনাটি শুনে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি রাসেল ভাই আমি শিওর না যে আমি এই ঘটনার কাছাকাছি কোনো ঘটনা এর আগে আমি বলেছি কিনা, আমার ঠিক মনে পড়ছে না। তবে রূপম বেশ ইনশিওর করেছে, মানে ঘটনার একদম মানে প্লেস থেকে শুরু করে এভরিথিং সবকিছু। আমি এখন রাসেল ভাই সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়টা রাসেল ভাই 1996 কি 98 এই সময়ের দিকে। ঘটনাটির স্থান হলো গোপালগঞ্জের কোটালীপাড়ার আমবাড়ি নামক স্থান আছে সেখানে। আমি যদিও কখনো রাসেল ভাই যাই নাই, হয়তোবা যারা আছেন হয়তোবা শুনে থাকবেন আর কি ওই জায়গার। ওই জায়গার ঘটনা। তো এই সময়টায় মানে ছিল ধরেন যে ওই যে কালবৈশাখীর বা বৈশাখ মাসের এই সময়টাতে আর কি, যখন মোটামুটি বজ্রপাত হয়। তো এর মধ্যে কি হয়েছিল ভাই, বজ্রপাতে ওই এলাকার একজন লোক মারা যান। উনি ছিলেন কৃষক, মোটামুটি কৃষিকাজ করার সময় মারা যান আর কি বজ্রপাতে। তো স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। তো ওই গ্রামেরই, ওই আমবাড়ি গ্রামেরই পাশে আর একটা গ্রাম আছে, নাম হলো ধরল। এই গ্রামটার নাম হলো ধরল। এই ধরল নামের ওই গ্রামের 3 বন্ধু আছে, মানে বেশ মানে তারা অ্যাডাল্ট আর কি, মানে ছোট কেউ না, বেশ মানে পরিণত বয়স্ক। তো তারা ওই যে শুনেছে অনেক সময় মানুষের কাছে যে এই বজ্রপাতের লোক মারা গেলে তাদের লাশে নাকি ওই ম্যাগনেট জাতীয় কিছু থাকে। তো তারা চিন্তা করেছে, একটা কথা এমনিতে কিন্তু আমরা প্রচলিত আছে শুনতে পাই, তাই না? জি, হ্যাঁ, এই ধরনের কথা প্রচলিত আছে। যদিও এই ঘটনা আসলে কি সত্য কিনা আমরা কেউ জানি না, হতে পারে নাও হতে পারে। তো এরা চিন্তা করে, যেহেতু তারা এরকম শুনেছে, কারণ তারা চিন্তা করে যদি আমরা এই লাশটা চুরি করতে পারি, মানে তারা নিজেরাই চিন্তা করছে আর কি, মানে এমন না যে তাদেরকে কেউ অফার করেছে বা এই টাইপের কিছু না। তারা নিজেরাই চিন্তা করছে যে আমরা যদি লাশটা চুরি করতে পারি, তো এই লাশটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে মানে বিক্রি করে দিব, বা এটা ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় পুঁতে রাখবো, যখন কঙ্কাল হয়ে যাবে কঙ্কালগুলো বিক্রি করবো, মানে এরকম একটা প্ল্যান তাদের ছিল আর কি। তো তারা কি করে যে ওই রাত্রেই, মানে যেই দিন কবর দিয়েছে বিকালে, ওই রাত্রেই তারা লাশটা মানে চুরি করার একটা পরিকল্পনা করে। তো যে পরিকল্পনা সেই কাজ। তো হাতে টর্চ লাইট নিয়ে গেলে পারে আলো বেশি হবে, অনেক দূর থেকে দেখা যাবে, মানুষ সন্দেহ করতে পারে। এই জন্য তারা কি করছে, একদম নিবু টাইপের মানে আলো কমিয়ে হারিকে নিয়ে গেছে আর কি, যাতে কোনো মতে একটু সামনের জায়গাটা দেখা যায়, এইভাবে আর কি। তো তারা ওই আমবাড়ির ওই গোরস্থানে আসে ধরল গ্রাম থেকে রাতের বেলা। তো ওনারা যখন গোরস্থানে এসেছে, আসার পরে ওই কবরটা তারা দিনের বেলাও দেখে আসছিল, যে রাতের বেলা সেজন্য সরাসরি আমরা মানে চিন্তা অসুবিধা না হয়। তো যথারীতি যেই চিন্তা সেই কাজ, কবর খোঁড়া শুরু করেছে। খুঁড়তে একদম বাঁশটা সরানোর পরে লাশ বের করে ফেলেছে। কবরের মধ্যে 2 জন নেমেছে, আরেকজন উপরে আছে, মানে তোলার জন্য উপরে। যখনই উপরে উঠিয়েছে এবং তুলবে, হঠাৎ দূর থেকে কে যেন চিৎকার করছে, এই ওখানে কে। আসলে ভাই কবরস্থানের পাশেই আরেকজনের বাসা ছিল। তো উনি হয়তো বা মুরব্বী, হয়তো বা রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। তো কবরস্থানের যেহেতু পাশে থাকার কারণে কবরস্থান সম্পর্কে মোটামুটি ধারণা আছে। হঠাৎ করে রাতের বেলা একটু আলো দেখে না সন্দেহ হয় যে কি ব্যাপার। আবার আলোর আশেপাশে তো রাসেল ভাই কেউ থাকলে অনেক দূর থেকে টের পাওয়া যায়। তখন ওর মনে হচ্ছিল কারা জানা কি করছে। আবার চিন্তা করছে যে গ্রামের সাধারণত এত রাতের বেলা তো লাশ দাফন করার কথা না, আর লাশ এত রাত্রে দাফন করলো রাসেল ভাই যে ওই সময় যে হ্যাচাক বাতি ছিল, এখন তো দেখা যায় না, তো ওই হ্যাচাক বাতি নিয়ে আসে। এরকম কেন? তখন উনি বলছে ওখানে কে। তখন ওরা চিন্তা করে সর্বনাশ, ধরা খেয়ে গেছি। তো তখন ওরা লাশটা ওই রকমই ফেলে 3 জন ওই ভোদৌড় ওখান থেকে তারা চলে যায়, আবার তাদের গ্রামে তারা চলে যায়। তখন ওই লোক ওই কবরস্থানে এসে ওই হারিকেনের আলোতে দেখে যে এই অবস্থা, সকাল বিকালে লাশ দাফন হয়েছে এই অবস্থা। তখন উনি আশেপাশের লোকজনকে ডেকে তোলেন, আশেপাশে যারা ছিলেন। তো সবাই এসে আবার যথারীতি ওই পরিবারের লোককে খবর দেয়। ওই রাত্রেই আবার মানে
ওই লাশটা আবার যথাস্থানে রেখে উপরে বাঁশ দিয়ে আবার ঠিকঠাক মতো কবরটা দিয়ে দেওয়া হয়। তো রাসেল ভাই, এই ঘটনার পর থেকেই আসলে মানে ঘটনাটার মানে মূল ঘটনা শুরু আর কি। যেই তিনজন ওই রাত্রে বাড়িতে চলে যান এবং রাত্রেবেলা বাসায় গিয়ে যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন, আর যেহেতু তারা ধরা পড়ে নাই সুতরাং বলে দেয় যে এই ঘটনা যেন আমরা কখনোই কেউ না জানে, জানলেই তো অনেক সমস্যা হবে। আর রাসেল ভাই, এটা নিয়ে তারা অনেকে অনেক চিন্তাও করেন নাই, ওটা ছিল একদম অজপাড়া গায়ের মতো। তারা চিন্তা করছে হয়তোবা কাফন চোরের কাজ, এটা কাফন চুরি করতে আসছিল, পারে নাই, সিমিলার এরকম তারা মনে করছে। তারা আসলে ওই ম্যাগনেট বা এই টাইপের কিছু এই ধরনের চিন্তা আসলে মানে গভীর চিন্তা করেইনি। জি জি, মানে ওইভাবে তারা চিন্তাও করে নাই যে এরকম হতে পারে। তারা কাফন চোর অনেক বহু আগে থেকেই তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, তো ওই রাত্রেই ওই তিন বন্ধু সবাই একই স্বপ্ন দেখে। কি ছিল স্বপ্নটা? যে ওই যে লাশটা চুরি করতে গিয়েছিল, ওই লাশটার তো তারা চেহারাটা খুলে ফেলেছিল যে কেমন দেখা যায় আর কি, মানে যখন উঠাবে আর কি, তখন দেখে ওই লাশটা মানে বিভৎস চেহারায় এসে আস্তে আস্তে সাপের আকৃতি ধারণ করে। আচ্ছা, সাপের আকৃতি ধারণ করে ওদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করার একটা পর্যায়ে তাদেরকে ছোবল মারে। আচ্ছা, এই স্বপ্ন দেখার পরে সকালবেলা তিন বন্ধু আবার এক জায়গা হয়ে সবাই, একজন বলে যে আমি তো এই স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হ্যাঁ আমিও তো দেখেছি, আরেকজন বলে আমিও তো দেখেছি। তিনজন একই সবার সেম স্বপ্ন, সবাই একই স্বপ্ন। স্বপ্নটা কিন্তু বেশ ভয়ঙ্কর। জি রাসেল ভাই, এবং শুধু রাসেল ভাই একবার দেখে না, ওরা প্রতি রাত্রেই তা দেখতে থাকে, আর প্রতি রাত্রেই দেখতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, সাপ 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 বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আচ্ছা, তো এটার স্বপ্নের বিষয় গেল। এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওদের বাড়ির উঠোনে এই সাপের উপস্থিতি দেখা যায় এবং প্রথম দিকে শুধু ওই তিন বন্ধু যাদের বাড়ি আর কি তারা দেখতো এবং পরে পরিবারের লোকজনও দেখে এবং তারাও চিৎকার চেঁচামেচি শুরু। যখন চিৎকার চেঁচামেচি বেশি পর্যায়ে চলে যায় তখন কখনো কখনো সাপ মানে উধাও হয়ে যায়। আবার কখনো এমন হয় যে ওই তিনজনের কোনো একজন রাত্রে বা দিনের বেলায় যে রাস্তা দিয়ে হেঁটে আসছে, হঠাৎ করে দেখে পিছন থেকে একটা সাপ তাদেরকে ধাওয়া করছে, বড় আকৃতির একটা সাপ। তো তারা দৌড়ে বিভিন্ন জায়গায় চলে যায়, একটা সময় দেখে যে না ওইটা নাই। আচ্ছা, তো এই সাপের আতঙ্কে মানে তাদের তিনজনই ঘর ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তো এরপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা মানে যেহেতু আমাদের বাড়িতে এই প্রবলেম হচ্ছে, আমরা এক কাজ করি, আমরা তিনজন অনেক দূরে চলে যাই। আচ্ছা, অনেক দূরে চলে যাই। তো ওইখান থেকে রাসেল ভাই একটা মানে বিল আছে, বিলের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আর কি। আচ্ছা, তো ওরা চিন্তা করে বিল পার হয়ে পরের গ্রামে চলে যাবে, হয়তো বা ওখানে ওই সাপটাপ থাকবে না এই চিন্তা করে। তো ওই বিলের কাছে গিয়ে, তো ওই দিন আবার সন্ধ্যা হয়ে যায়, তখন তারা চিন্তা করে যেহেতু আমাদের কাছে টুকিটাকি খাবার আছে, তারপর নৌকাটা নিয়ে আজকে বিলের একদম মাঝখানে নৌকাটা নিয়ে আজকে মাঝখানে রাত্রি যাপন করব। তো তো ওই পরিকল্পনা করে এবং একজনকে বলে যে একজন করে ঘুমাবা, মানে দুইজন ঘুমাবা, একজন হচ্ছে মানে জেগে থাকবে, পাহারা দেবে। ও রাসেল ভাই, আমার মনে পড়ছে ওই বিলটার নাম হলো সিটকি বাড়ি। ওই জায়গাটার নাম সিটকি বাড়ি। আসলে আমি যাই নাই তো কখনো, বা একটু নতুন শব্দ, ওই জন্য আমার আসলে মনেও ছিল না সিটকি বাড়ি ওই জায়গাটার নাম। তো ওনারা বিলের মাঝখানে ওখানে চিন্তা করে আজকে রাত্রে আমরা বিলের ভিতরে থাকবো। জি, তো একজন জেগে থাকবে। এখন আসলে যিনি জেগেছিলেন উনি অনেক রাত, চাঁদের আলো দেখা যাচ্ছিল তখন, অনেক রাত হঠাৎ করে মনে হচ্ছে যে কোন শিয়াল বা কুকুর জাতীয় কোন জিনিস সাঁতার কেটে এই মাথা থেকে ওই মাথা পার হওয়ার চেষ্টা করছে। কারণ অনেক সময় আসলে যে শিয়াল কিন্তু পার হয়, তো যখনই পার হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি ওই বিলও পার হয় অনেক সময়। তো তখন দেখছে যে শিয়ালটা মানে শিয়ালের মতোই জিনিসটা, ওই মাথাটা আর কি মানে আস্তে আস্তে তাদের নৌকার দিকে মুভ করে আসছে। আচ্ছা, তখন উনি চিন্তা করে কি ব্যাপার, এদিকে আসে কেন? উনি মনে করছে স্বাভাবিক, হয়তো বা আসে মানে কোনো খাবার টাবার আছে এই চিন্তা করে হয়তো বা আসছে, বা নৌকায় আশ্রয় নেওয়ার জন্য ওঠার জন্য আসতে, সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেছে, এখান থেকে তারাই দিব। কিন্তু রাসেল ভাই যখনই ওই মাথাটা আস্তে আস্তে কাছে চলে এসে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে দেখে যে এটা আসলে সেই সাপটা, যে সাপটা তাদেরকে তাড়া করতো। এবং সেই সাপটা একদম নৌকার উপরে উঠে বসে। এবার তারা বাস্তবেই দেখতে পাচ্ছে, একদম বাস্তবে তারা একদম নৌকার উপরে উঠে বসে এবং সে যখন সাপ সাপ করে, সবাইকে যদি আরেকটু মনে করে দেন এই টাইমটা কেমন ছিল, কোন সময়টা? টাইমটা রাসেল ভাই রাত 1-2টার দিকে। ওকে। তো তখন অন্য দুইজনও ঘুমের ঘোরে চিৎকার করে উঠতে থাকে এবং তারা ঘুমের ভিতরে এত ভয় পায় এবং তিনজন একত্রে চিৎকার। আর রাসেল ভাই চতুর্দিকে ওইভাবে কোনো বাড়িঘর নাই, বিলের মাঝখানে। তখন ওই চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে হয় কি, ওই সাপটা চলে যায়। জি, ওই নৌকা থেকে নেমে আস্তে করে আবার ঠিক যেভাবে আসছিল সবাই দেখছে ওইভাবে চলে যাচ্ছে।
তো আসলে ভাই ওই ঘুম থেকে ওঠার পরে যে দুইজন ঘুমাচ্ছিলেন ওনারা আসলে এত ভয় পেয়েছিলেন, ওনারা মাত্র কয়েকদিনের মাথায় জ্বর হয়ে মারা যায়। এবং যিনি ওই সর্বশেষ যিনি জীবিত ছিলেন, কাউকেই কিন্তু রাসেল ভাই সাপে কাটে নাই, কাউকে কাটে নাই, ওনারা ভয়েই মারা গিয়েছিলেন। কিন্তু সর্বশেষ যিনি মারা গিয়েছিলেন উনি ওনার ফ্যামিলির কাছে গল্প করে গেছিলেন আর কি। এটা ওনারা কিন্তু কাউকে, জীবদ্দশায় উনি কাউকে বলেননি, কিন্তু পরিবারের লোকজন পরবর্তীতে এটা ডিসক্লোজ করেন যে তাদের এই অন্যায়ের কারণে এই ঘটনাটা ঘটেছিল আর কি। তো এটা রাসেল ভাই গোপালগঞ্জের কোটালীপাড়ার মোটামুটি আমবাড়ি এবং ধরল গ্রামের খুব মানে চাঞ্চল্যকর একটা ঘটনা, এবং ঘটনার সময়টা আমি বলে দিচ্ছি 96 থেকে 98 এই সময়কালে হবে। রাসেল ভাই আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা খুলনার ঘটনা। আমি গত মাসে খুলনা গিয়েছিলাম। তো ওখানে যেহেতু ক্লাস নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তির কিছু শ্রোতা আছে আর কি। তো গেলেই ওরা আমার সাথে দেখা করে। তো এর মধ্যে একজন হচ্ছে সৈকত এবং রূপম। আমি রূপমের কাছ থেকে ঘটনাটি শুনেছি এবং রূপমের আত্মীয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। ওকে। তো ঘটনাটির স্থান রাসেল ভাইয়া খুলনার বয়রা বাজার, বয়রা নামক একটা জায়গা আছে, যারা খুলনায় যারা থাকেন তারা সেই জায়গাটা সম্পর্কে পরিচিত অবশ্যই। তো ওই বয়রা বাজার থেকে একটু ভিতরে একটি জমিদার বাড়ি আছে, স্থানীয়রা সেটাকে মল্লিক বাড়ি হিসাবে চেনে। তো ওই বাড়িটার মানে আমি ওখানে যাই নাই, কিন্তু ওইখানে ও যেভাবে বলেছে, রূপম যেভাবে বলেছে সেভাবে আমি বর্ণনা করছি যে ওই বাড়িটার পাশে বিশাল বাগান রয়েছে। একটা সময় সেখানে অনেক কিছু ছিল। এই বাগানেও এখন তো খুব শুনশান নীরবতা থাকে। এই বাগান কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে আর কি। আর ওই বাড়িটা কেন্দ্রিক আছে রাসেল ভাই সেই ঘটনাটা আমি শেয়ার করবো এখন আর কি। তো যিনি মানে এই রূপমের যাদের সম্পর্কে বলেছেন তাদের মানে আত্মীয় আর কি, ভাই হয় সম্পর্কে। তো প্রথম যার সঙ্গে ঘটনাটা ঘটে ওনারা 4 ভাই। একজনের নাম হচ্ছে মহসিন, যিনি সবচেয়ে বড়। মেজজনের নাম হচ্ছে মাসুম, সেজনের নাম হলো মামুন, এবং সবার ছোট যিনি নাম হলো মোহাম্মদ আলী। 4 ভাই ওনারা। তো ফার্স্ট যিনি মহসিন, যার নাম ছিল, ওর বয়স তখন ছিল 27 কিংবা 28 বছর। ঘটনাটি শুরু কিন্তু 1996-97 সালের দিকে। 27 বা 28 বছর ওনার বয়স ছিল। হঠাৎ মানে এমনিতেও তো ওনাদের ওই জমিদার বাড়িতে বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখে দেখে ওনারা অভ্যস্ত ছিলেন। বিশেষ করে ওই বাগানের ওই সাইডটাতে মাঝে মাঝে রাতের বেলা অনেক আলো দেখতেন, ওরা দেখে আসলে ওনারা অভ্যস্ত ছিলেন। কিন্তু নতুন করে কিছু সমস্যার সূত্রপাত ঘটে। যেমন হঠাৎ রাতের বেলা ওনার মনে হতো ছাদের উপরে ওই যে আমরা যখন ওই যে বুলডোজার যেটা চলে রাস্তায়, অনেক সময় যে ভয়ঙ্কর শব্দ শুনি বুলডোজার চলে, মনে হতো মানে ছাদের উপর দিয়ে বুলডোজার চলছে, মানে এরকম শব্দ হতো এবং খুব ধূপধাপ শব্দ হতো। এই শব্দটা হওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মাঝখানে একটা বিরতি থাকতো এবং ওই যিনি বড় ভাই ছিলেন মহসিন ভাইয়ের ঘরের মধ্যে ধপ করে একটা শব্দ হতো। আচ্ছা। তো মনে হলো কেউ হয়তো বা কোনো কাঠের উপরে জোরে একটা শব্দ করেছে, এরকম মনে হতো। তো এটা হওয়ার পরেই মানে উনি খেয়াল করতেন যে ওনার ঘরের মধ্যে একজন মহিলা মানে এই মাথা থেকে ও মাথা হেঁটে মানে পায়চারি করছে আর কি, এরকম হাঁটাহাঁটি করে। উনি যতটুকু দেখতে পান সেটা হচ্ছে মহিলার যে চুল, এটা চুলটা সামনের দিকে নিয়ে আসা, মানে চেহারা দেখা যায় না, অনেক বড় চুল, চেহারাটা ঢাকা থাকে। এইভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হঠাৎ এই মহিলাটি ওই মহসিন ভাইয়ের একদম মুখের কাছে এসে চলে আসে এবং ওইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো উনি যখনই মানে ভয়ে উনি চোখ খুলতে পারেন না। এবং এই ঘটনাটা প্রথম দিন যখন ঘটে ওনার তো মানে বুঝতেই পারছেন যে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। উনি পরিবারের সাথে কথা বলেন যে এরকম উনি ঘটনা দেখেছেন। পরিবার থেকে প্রথম দিকে বলে এটা হয়তো বা মনের ভুল হতে পারে, এটা হয়তো বা তুমি দুঃস্বপ্ন দেখেছো, এরকম বলে আর কি। কিন্তু না, রাসেল ভাই প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকে। যখন এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকলো তখন ওনারা স্থানীয় যত মানে কবিরাজ আছেন যারা এই রিলেটেড ট্রিটমেন্ট গুলো করেন, প্যারানরমাল এক্সপার্ট যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে এই ট্রিটমেন্ট গুলো করার চেষ্টা করে, কিন্তু ফলাফল আলটিমেটলি জিরো। প্রতিদিন একই ঘটনা এরকম, ঠিক রাতের বেলা মধ্যরাত্রে বা রাত্রের শেষ দিকে আজানের আগে হঠাৎ ধপ করে একটা শব্দ হয় ঘরের মধ্যে। প্রথম দিকে হলো ছাদে ওই শব্দটা হয়, এর খানিকক্ষণ পরে
এই ঘরের মধ্যে ধপ করে শব্দ হয়। তারপর এই যে হাঁটাহাঁটি শুরু হয় এবং হাঁটাহাঁটার এক পর্যায়ে হঠাৎ মুখের সামনে চলে আসে ওই অবয়বটা এবং আচ্ছা। অনেকক্ষণ তাকিয়ে থাকে, অনেকক্ষণ একভাবে কোনো নড়াচড়া নেই, মনে হয় যে স্ট্যাচুর মতো, মূর্তির মতো অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো আসলে এই সমস্যার থেকে সমাধান পাওয়ার দরকার। তখন ওনারা বাবা মা সিদ্ধান্ত নিলেন যে এনাকে মানে মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিবেন। তো মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিলেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, বিয়ের পরে ওনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। হুম হুম। তো সবাই ধারণা করেছিল যে সমস্যা সলভ হয়ে গেছে, কিন্তু সমস্যার আসলে সূত্রপাত ছিল এখানে। এই ঘটনা যখন মহসিন ভাইয়ের সাথে ঘটনা শেষ হয়ে গেল, তখন ওনার ইমিডিয়েট যিনি ছোট মানে মামুন ভাই, মাসুম ভাইয়ের সাথে ঘটনা ঘটা শুরু। আচ্ছা। ঠিক একই ঘটনা। তো মাসুম ভাই ছিল ভয়ঙ্কর টাইপের ভীতু প্রকৃতির লোক। তো ওনার থেকে বয়স 2-3 বছরের ছোট ছিল, জি। মানে মহসিন ভাই থেকে। তখন এই একই ঘটনা ঘটছে এবং উনি এটা সহ্য করতে পারতেন না। মহসিন ভাই তো তাও কিছুদিন সহ্য করেছিলেন, উনি কিছুদিন সহ্য করতে, রাত্রেবেলা খুব চিৎকার চেঁচামেচি করতেন, খুবই মানে ওনার শারীরিক অবস্থাও খুব খারাপ হয়ে গেল, মানে খুবই বাজে অবস্থা। তখন পরিবার থেকে চিন্তা করলেন যে যেহেতু মহসিন ভাইকে বিয়ে দেওয়ার পরে সমস্যাটা হয় নাই, তাহলে ওনাকেও যেহেতু বয়স ওনার থেকে 2-3 বছর কম, সুতরাং বিয়ে দেওয়া যাবে, তাকেও বিবাহ দিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার আসলে বিয়ের পরে কিন্তু তার সাথে এই সমস্যাটা আর ঘটে নাই। আচ্ছা। সবাই চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হয়তো বা সমাধান হলো। কিন্তু রাসেল ভাই এই সমস্যাটা আবার পর্যায়ে ভর করে তার ঠিক ইমিডিয়েট ছোট চাই মামুন ভাইয়ের সাথে, তার সাথে একই ঘটনা। কিন্তু তারা যেহেতু মোটামুটি সর্বোচ্চ 2 বছরের বা সর্বোচ্চ 3 বছরের ব্যবধান ছিল তাদের বয়সের, তাকেও এই সমস্যা থেকে মানে যেহেতু দেখা গেল দুইজনের একইভাবে সমস্যার সমাধান হয়েছে, তো তাকেও বিয়ে দেওয়া হয় এবং তার সাথেও এই সমস্যাটা থাকে না। আচ্ছা। কিন্তু রাসেল ভাই এই 3 জনের যখন বিয়ে হয়, সবার যে ছোট ভাই তার বয়স ছিল 12 কি 13 বছর, তখন এর সাথে এই ঘটনা ঘটা শুরু করে। এখন স্বাভাবিকভাবে যেই প্রক্রিয়ায় 3 ভাইয়ের সমস্যাটা সমাধান হয়েছে, সে তো ছিলেন নাবালক ছেলে, তাকে তো বিবাহ দেওয়া যাচ্ছিল না। এখন প্রতিনিয়ত তার সাথেই ঘটনা ঘটা শুরু করেছে এবং অন্য 3 ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটা শুরু করেছিল এর বেলায় ঘটে তার উল্টাটা। এর কি হয়, যিনি মোহাম্মদ আলী ভাই, যিনি এখন হয়তো শুনছেন আজকের ঘটনা আর কি, তো উনি প্রথম দিকে যেহেতু বড় 3 ভাইয়ের সাথে ঘটনাটা ঘটছিল, উনি ছোট মানুষ ছিলেন, তো প্রথম দিকে চিন্তা করে ইস আমার সাথে যদি ঘটনাটা ঘটতো, উনি মানে এটা খুব এক্সাইটেড ছিলেন। আচ্ছা। তো সত্যি যখন ওনার সাথে ঘটনাটা ঘটা শুরু করলো, উনি কিন্তু রাসেল ভাই ভয় পান নাই। আচ্ছা। উনি একদম বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন এবং শুধু তাই না, উনি রাতের বেলা মানে ওনার ভাষ্য অনুযায়ী উনি রাতের বেলা অপেক্ষা করতেন যে কখন ওই ধপ করে শব্দটা হবে, ঘরের মধ্যে আসবেন এবং হাঁটাহাঁটি করবে এবং তার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা। কিন্তু ওই অন্ধকার ঘরে শুধু ডিম লাইট জ্বালা। মাসুম ভাই মানে ওই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে ঘটনা ঘটে থাকে, যখন ওনার বিবাহের বয়স হয়ে যায় তখন পরিবার থেকে বিবাহ দিতে চায়, কিন্তু উনি নিজেই আর বিয়ে করতে চায় না, এটাই করতে মানে ওনার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো একদিন রাসেল ভাই মোহাম্মদ আলী ভাই যেটা করে বসেন আর কি, মানে বেশি সাহস মানে দেখাতে গিয়ে যে ঝামেলাটা বাধায় ফেলেন, সেটা হলো ওই প্রতিনিয়ত যখন ওই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন একভাবে এসে তাকিয়ে থাকে, ওই 10-12 বছর হয়ে গেল, আমি তো চেহারা দেখলাম না, আজকে চেহারাটা আমি দেখবো, চেহারাটা কেমন। তখন যখনই ওই মুখটা সামনে নিয়ে এসেছে, আসার সাথে সাথে মোহাম্মদ আলী ভাই কি করেছে, উনি হাতটা বাড়িয়ে খপ করে তার চেহারায় হাত দিয়েছে। আচ্ছা, যে চেহারাটা কেমন, এবং সে কথা বলেছে। রাসূল ভাই একটা বিষয়, এই মহিলা যিনি আসেন ইনি কিন্তু কারোর সাথে কথা বলে না, কখনো এই 10-12 বছর আসছে কখনো তার সাথে কথা বলে নাই। তো উনি খপ করে তার মুখে হাত দিয়ে বসেন, চুলের সামনে তো চুল থাকে, মুখ করে হাত দিয়ে মুখটা চেপে ধরেন আর কি। তো মোহাম্মদ আলী ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যখন মুখটা চেপে ধরেছেন, তখন ওনার কাছে মনে হয়েছে যে মানে 100 বছর উপরে যে বয়স্ক লোকের চামড়া যেভাবে ঝুলে পড়ে, খসখসে হয়ে যায়, ঠিক এবং খুব শক্ত টাইপের একটা চেহারায় উনি হাত দিয়েছেন, এরকম মনে হয়েছে। এবং যখন উনি হাত দিয়েছেন রাসেল ভাই, তখনই ওই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায়। আচ্ছা। অদৃশ্য হয়ে যাওয়ার পর এরপরে বেশ কিছুদিন ওই বাসায় আর এই ধরনের ঘটনা ঘটে না। কিন্তু মোহাম্মদ আলী ভাই উনি মন থেকে চাইতেন যে সে আবার আসুক, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সেটা আর আসে না।
পরবর্তীতে আবার আসা শুরু করে, কিন্তু মোহাম্মদ আলী ভাইয়ের কখনো সাহস করে ওই কাজটা করেন নাই, স্বাভাবিকভাবে আসে। তখন পরিবার থেকে চিন্তা করলো যে একে বিয়ে দিয়ে দেওয়া হোক, যখন উনি পরিণত বয়সও হয়েছেন তো তাকেও বিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই বিয়ের পরে কিন্তু অন্য 3 ভাইয়ের যেভাবে সমস্যাটা হয় নাই, ওনার বেলায় কিন্তু এই সমস্যাটা রয়ে গিয়েছিল অনেকদিন এরকম ছিল। পরবর্তীতে বেশ বিয়ের যখন ওনার বাচ্চা কাচ্চা হয়েছে তারপরে এই সমস্যাটা চলে গেছে। এখন রাসেল ভাই ওই বাসায় যেই ঘটনাটি ঘটে, এখন পর্যন্ত ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। এখন পর্যন্ত ওই বাড়িতে আর কোনো পুরুষ লোক ওইভাবে নাই, ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। কিন্তু ওই ছাদের উপর ওই শব্দগুলো এবং রাতের বেলা ঘরের মধ্যে ওই ধপ করে একটা শব্দ, এটা সবাই শোনে এখন পর্যন্ত। এবং কিন্তু এখন পর্যন্ত ওই ছায়ামূর্তিকে মানে কারোর সামনে এখন পর্যন্ত আসে না, কিন্তু ভবিষ্যতে আসবে কিনা এখনো কিন্তু আমরা জানি না। আমার পরিবার থেকে বলছে যে হয়তো ভবিষ্যতে আমাদের পরিবারের আরো কারোর সাথে এই ঘটনাটি ঘটতে পারে, কিন্তু স্টিল নাও বেশ এই ঘটনাটির এন্ডিং হয় রাসেল ভাই 2015 সালে। 96 সাল থেকে শুরু, 2015 সালে ঘটনাটা মানে আপাতত এন্ডিং, হয়তো বা ভবিষ্যতে আবার ঘটতে পারে। আর ওনার বাড়িটা স্পেশালি মানে অত্র অঞ্চলে মল্লিক বাড়ি হিসেবে পরিচিত, এবং ওই জায়গাটা যে ভয়ঙ্কর এটা মোটামুটি সবাই জানেন। আর রূপম ভাই ওনাদেরই আত্মীয়, এবং আত্মীয়ের মাধ্যম দিয়েই ঘটনাটি আজকে সংগ্রহ করেছি। রাসেল ভাই এখন যেই ঘটনাটি শেয়ার করব এটিও মানে কালেক্ট করেছি আমি, এবং এই ঘটনাটিও আমাকে দিয়েছে রূপম এবং সৈকত, এবং আবারও ওদের জন্য স্পেশাল থ্যাঙ্কস। রাসেল ভাই এই ঘটনাটির স্থানটা এটাও একটু সঙ্গত কারণে একটু মানে গোপন রাখতে হচ্ছে, এই কারণে যে জায়গাটি আসলে মানে একটু রিনাউন্ড একটা জায়গা, তো মানে আশেপাশে জায়গাটা রিনাউন্ড, এই জন্য এই বিষয়টা একটু সঙ্গত কারণে আমি বলতে চাচ্ছি না এখানে। যদিও স্থানীয় লোকরা জানে, স্থানীয় লোকরা জানে, কিন্তু হয়তো শুনে অনেকে বুঝতে পারবে, কিন্তু আমি অন এয়ার আসলে একটু বলতে পারছি। ঠিক আছে, নো প্রবলেম। রাসেল ভাই এই ঘটনাটির সময়কাল 2000 সালের ঘটনা, এটা মানে 2000 সাল যেভাবে আমি শুনেছি আর কি। তো ঘটনাটি একটা পুকুর কেন্দ্রিক ঘটনা আমাদের বাংলাদেশের বিভাগীয় শহর একটা আছে আর কি, মানে খুব রিনাউন্ড বিভাগীয় শহর, আমি জাস্ট নামটা বললেই বুঝতে পারবেন, কিন্তু নামটা বলতে চাচ্ছি না। তো বিভাগীয় শহরই পাশেই একটু বেশ বড় একটা পুকুরটা ছিল হলো উত্তর দক্ষিণ বরাবর, মানে পুকুরটা। তো এই পুকুরের দক্ষিণ পাশটাতে বেশ একটু ঘন মানে জংলা ছিল, মানে জংলা মানে বিভিন্ন গাছ টাছ এগুলো জংলা হয়ে গিয়েছিল ওখানে। তো দেখা যাচ্ছে যে মানুষ পারতপক্ষে পুকুরের ওই জংলা সাইডে যেত না, এমনি ভূতের ভয়টাই না, এমনিতে ওখানে ভয় পেতে, ওখানে সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে, এই জন্য মানুষ আসলে ওই সাইডটাতে যেত না। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে ওই পুকুরের চতুর্দিকে বেশ অনেকগুলো খেজুর গাছ ছিল। তো আমরা তো জানি নর্মালি ওই যে শীতকাল আসলে, শীতের মৌসুম আসলে যারা এক শ্রেণীর লোক আছেন যারা ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করে, আমরা স্থানীয়ভাবে তাদেরকে গাছি বলি, হয়তো অনেকে অন্য ভাষায় তাদেরকে মানে অভিহিত করেন। তো একজন গাছি উনি ওই রেগুলার প্রতি বছরই ওই সময়টাতে এসে ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করতেন। তো যেহেতু পুকুরের ওই পাশে মানে বেশ অনেক জায়গা ফাঁকা পড়েছিল, তো ওই গাছি আবার ছিল হলো গৃহহীন, মানে উনি তখন ওই জায়গার মালিকদেরকে বলেন, মানে ওই পুকুর এবং ওই সংলগ্ন জায়গার মালিকদেরকে বলেন যে এখানে আমি একটা বাসা মানে একটা ঘর, ছোটখাটো ঘর তৈরি করে থাকতে চাই পরিবার নিয়ে। ওনারাও লোক ভালো ছিলেন খুব, যারা ওই জায়গার মালিক ছিলেন, তো তারা অনুমতি দেন, ঠিক আছে তুমি থাকো, কোনো সমস্যা নেই। তো উনি হয়তো খুশি হন। তারপরে ওনারাও চিন্তা করেন যে পুকুরে রাত্রেবেলা মাছ টাছ চুরি হয়ে যায়, তো যদি একটা লোক থাকে, বিশ্বস্ত লোক থাকে, তাহলে চোরের উপদ্রব কমবে, আর উনিও গরিব মানুষ, ওনাদের থাকার ব্যবস্থা হলো, ওই চিন্তা করে ওনারা তাকে থাকার অনুমতি দেন। তো উনি ওখানে থাকার জন্য প্রথমে পুকুরের পাশে উনি বেশ মাটি টাটি একটু উঁচু করে একটা ঘরের জন্য জায়গা মানে প্রস্তুত করেন, ঘর তৈরিও করেন বাঁশ টাস দিয়ে, কিন্তু তখনও মানে থাকা শুরু করেন নাই, হয়তো বা কয়েকদিন পরে থাকবেন এরকম একটা প্ল্যান ছিল। ঘরটা উনি মানে এটাকে আমরা স্থানীয় ছাপরা বলি আর কি, অনেকে অনেকভাবে বলতে পারেন, অনেকে কুড়ে ঘর বলেন, আমরা স্থানীয় ছাপরা বলি বা কুড়ে ঘর আর কি তৈরি করেন একটা। কিন্তু তখনও থাকা শুরু যখন করেন নাই, তখন ওই জায়গার যিনি মালিক, তো ওনার বেশ কয়েকজন সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো এর ভিতরে ওনার যে একজন সন্তান, ওরা চিন্তা করলো যে আমরা একদিন রাতের বেলা এখানে বনভোজন করবো, মানে পিকনিক যেটা বলে আর কি, আমরা পিকনিক করব, অনেক রাত পর্যন্ত এখানে খাওয়া দাওয়া করে তারপরে থাকলাম, না থাকলে চলে গেলাম। মানে ওখানে তো ঘর একটা ছিল, ছোট একটা ঘরটা ছিল রাসেল ভাই 2 রুম বিশিষ্ট, ওই 2 রুমের একটা ঘর তৈরি করেছিলেন। তো ওনারা সারা রাত মোটামুটি
নিজেরাই রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে যখন রাত ধরেন যে 2টো কি 3টা বেজেছে, তখন ওনারা আর সবাই সবার বাড়িতে ফিরে যান। সবার বাসা তো কাছেই একদম, সবাই ওনার বাড়িতে ফিরে যান। এখন রাসেল ভাই ওই যিনি আর কি ওই যিনি পিকনিকে আসছিলেন, মানে মেইন যিনি, তো ওনার আর এক ছোট ভাই আছে। উনি আবার ফজরের নামাজ পড়ে চিন্তা করছেন বড় ভাইরা তো পিকনিক করছে, রাতের বেলা বাসায় ফিরেছে কিনা তো জানে না। উনি ফজরের নামাজ পড়ে চিন্তা করছে যে আমি একটু হেঁটে দেখে আসি ওখানে কেউ আছে কিনা। তো উনি হাঁটতে হাঁটতে চিন্তা, কোথাও কাউকে দেখে না, চিন্তা করে ঘরের মধ্যে যাই কাউকে আছে কিনা। এখন দেখেন না, ঘরের এক রুমে কেউ নাই। ওই যে খাওয়া দাওয়া করেছিল ওই উচ্ছিষ্ট পড়ে আছে, তো বুঝলো যে ওনারা কেউ নাই। তখন উনি ঘর থেকে বের হবেন, তো চিন্তা করলেন যে দেখি ঘরের পাশের রুমে কেউ আছে কিনা। তো উনি ওই পাশের রুমে একটা ছোট দরজা তৈরি করে চিন্তা করে দরজা খুলে যাবো না, আমি একটু ওই যে বেড়া আছে ওই বেড়ার যে ছিদ্র আছে আমি ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করেছি ওখানে কেউ আছে কিনা। তো উনি যখন রাসেল ভাই ওই ছিদ্র দিয়ে তাকান, তখন উনি দেখেন ওনারই একজন আত্মীয় ওই ঘরে সুইসাইড করেছে। সুইসাইডের কারণটাও রাসেল ভাই আমি জানি, এটা আসলে উনি বেশ, আমি যতদূর শুনেছি বেশ অনেক দেনাদায়কে পড়ে গেছিলেন আর কি, ঋণগ্রস্ত। উনি খুব সম্মানী লোক ছিলেন, ওই ঋণের কারণে অনেকে ওনাকে অপদস্থ করছিল। উনি আসলে ওই লোডটা আসলে নিতে পারেন নাই। উনি রাসেল ভাই ছিল খুব লম্বা, প্রায় 6 ফিটের মতো লম্বা, কিন্তু উনি যখন গলায় ফাঁস দিয়েছিলেন তখন দেখা গেল যে উনি দাঁড়ালে পারেও মানে আধাত মানে যদি ঝুলে থাকে, মানে ওনার গলায় ফাঁস লাগে না। তখন উনি যেটা করেছিল উনি হাঁটু ভেঙে বসে পড়েন আর কি, তাতে ওনার গলায় ফাঁস লেগে যায়। উনি ওইভাবে উনি মারা যান, একদম পুরোপুরি ইচ্ছা করে মারা গেছেন, উনি নিজে সুইসাইড করেছেন আর কি। তো যাই হোক, তো ওনার লাশ ওখান থেকে উদ্ধার করা হয়, তারপরে ওনাকে দাফন কাফন করা হয়। প্রথম কয়েকদিন রাসেল ভাই খুব স্বাভাবিক ছিল। আর ওই যে যিনি যে গাছের মৃত্যুটা কিন্তু খুবই অস্বাভাবিক, মানে হাঁটু মুড়ে বসলে এভাবে কোনো মানুষ মরে যেতে পারে, এটা খুব অস্বাভাবিক। কিন্তু শেষ মুহূর্তে মানুষ বাঁচতে চেষ্টা করে। কিন্তু আসলে কি আমরা মানে যেটা বৈজ্ঞানিক ভাবে জানি, যদি গলায় আমাদের স্পাইনাল কর্ড যদি ছিঁড়ে যায়, এখন টান লাগলে স্পাইনাল কর্ড ছিঁড়ে গেলে আর কিছু করার থাকে না। আর যদি একবার গলায় ফাঁস লেগে যায়, আমাদের হাতগুলার উপরে ওঠে না, চেষ্টা করলেও আমরা হাত উপরে উঠাতে পারবো না, তাহলে তো কেউই হয়তো মারা যেত না, সবাই মানে বের হয়ে যেত আর কি। তো যাই হোক রাসেল ভাই, তো দেখা যাচ্ছে যে যেহেতু ওই যিনি ঘরটা তৈরি করেছিলেন উনি চিন্তা করেন যে একবার এখানে লোক মারা গেছে, আমি আর এখানে আসবো না। তো উনি আর ওই ঘরে আর কখনো থাকেনও নাই, আসেনও নাই। এমনি উনি প্রতি বছর বছর গাছের ওইটা করতেন বা এখনো করেন। এখন সমস্যা শুরু হয় রাসেল ভাই এই ঘটনার পর থেকে। এবং ঘটনাটা রাসেল ভাই পুকুর কেন্দ্রিক ঘটনা, মানে এই ঘটনাটা পুকুর কেন্দ্রিক। তো এর ধরেন যে 4 থেকে 5 দিন পর ওই আশেপাশেরই 5-6 জন একসাথে গোসল করতে নামে ওখানে, একসাথে গোসল মানে গোসল করছে একই সাথে, সাঁতার কাটছে। এর ভিতরে একজন ফিল করছে তার পায়ের সাথে কিছু একটা দিয়ে মানে কিছু একটা পেঁচিয়ে রেখেছে কেউ। সে আবার কি করে, কি ব্যাপার, কি পেঁচালো। তো সে পাটা একটু উঁচা করে হাত পানির মধ্যে ঢুকিয়ে দেখার চেষ্টা করছে জিনিসটা কি। এখন দেখে সেটা একটা শিকলের মতো। তো পানিটা আবার খুব টলটলা পানি ছিল। উনি আবার একটু ডুব দিয়ে দেখতে গেছে আসলে এটা কেমন, মানে পাটা অত দূর উঁচা করতে পারছিলেন না উনি। একটু ডুব দিয়ে দেখেন রাসেল ভাই, এই যে এখন এক ধরনের স্টিল বের হয়েছে, আমরা যে মানে বিভিন্ন বিল্ডিং এ দেখা যাচ্ছে সিঁড়ির পাশে বা বিভিন্ন জায়গায় আমরা এক ধরনের চকচকে এক ধরনের স্টিল ব্যবহার করি। অনেকে যেটা বলে SS স্টিল না কি যেন বলে, এরকম নাম আর কি, খুব চকচক করে স্টিল গুলো। ওই স্টিলের শিকল বলে, এই SS স্টিলের শিকল গুলো তার পায়ে লাগানো। অদ্ভুত ব্যাপার। এবং উনি যখন মানে পানির মধ্যে ডুব দিয়ে টান দিয়ে দেখে যে শিকলটা মানে ওই পুকুরের গভীরের দিকে চলে গেছে। আচ্ছা। এবং হঠাৎ করে উনি হ্যাঁচকা টান অনুভব করে যে কেউ শিকল ধরে টান দিয়েছে। তখন উনি চিৎকার চেঁচামেচি করে, এই আমার পায়ে শিকল। এখন আশেপাশের লোক কেউ বিশ্বাস করছে না এখানে পায়ে শিকল আসবে কোথেকে। কিন্তু সবার চোখের সামনে যখন উনি তলিয়ে গেল, তখন সবাই বুঝতে পারছে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। যেহেতু তারা পাশাপাশি ছিল, সবাই ঝাঁপিয়ে পড়ে তার উপরে। এবং ওই পানির নিচে যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখনই সবাই তাকে ধরে ফেলে, 3-4 জন ধরে ফেলে, ধরে টেনে হিঁচড়ে তাকে উপরে নিয়ে আসে। উপরে নিয়ে আসার পর দেখা যায় তার পায়ের শিকল ছিল, মানে যেহেতু টেনে হিঁচড়ে নিয়ে আসছে, ওই শিকল ছিঁড়ে গিয়েছে এবং তার পা রক্তাক্ত হয়ে গেছে, পায়ের নিচের অংশ। এটা রাসেল ভাই এই পায়ের শিকল নামলেই যে পায়ের শিকল পেঁচিয়ে দেয়, এই ঘটনা শুধু ওনার সাথেই ঘটে নাই, এরপরে অনেকের সাথেই এই পায়ের শিকল লাগানোর ঘটনাটা ঘটতো। এরপরে যখন মোটামুটি মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে যে এখানে কিছু আছে, এখানে নামলে পায়ের সাথে শিকল লাগাই দেয় এবং টান দিয়ে নিয়ে যায়। তো দেখা যাচ্ছে এই কারণে ওই পুকুরে গোসল করতে অনেকেই নামতো না।
আচ্ছা। তারপর আপনার একদিন একজন অপরিচিত লোক, অপরিচিত বলতে উনি হয়তো এই পুকুরটা সম্পর্কে জানতো না বা জানলে ওগুলো বিশ্বাস করতো না, তো উনি নেমেছিল আর কি, এমনি গোসল করার জন্য নেমেছিল। তো ওনার সাথে কয়েকজন আসছিল, ওরা উপরেই ছিল। তো উনি গোসল করার মোটামুটি সবার সামনে উনি ডুব দিয়েছে। এখন ডুব দেওয়ার পর উনি আর উঠছে না। এখন সবাই বলে কি ব্যাপার, উনি উঠছে না কেন? তো চিন্তা করছে যে হয়তোবা এমনিতেই উঠছে না বা আমাদেরকে ভয় দেখানোর জন্য বা এরকম কিছু হতে পারে। কিন্তু ওরা দেখলো 3-4 মিনিট 5 মিনিট হয়ে যায় উনি ওঠে না। তো তখন সবার সন্দেহ লাগে, কি ব্যাপার, এটা তো নিশ্চয়ই হতে পারে। তখন সবার মানে ওই যারা দেখছিল সবার সামনে সবাই দেখছে যে একটু আগেও মানে 5 মিনিট আগেও যিনি এখানে ডুব দিয়েছেন, পুকুরের এই মাথার থেকে ওই মাথার আসল ভাই ধরেন যে প্রায় 100 হাতের মতো লম্বা, এই মাথা থেকে ওই মাথা। তো দেখা যায় ওই মাথার যে ঘাটটা ছিল, বিশেষ করে জংলা পাশ যেটা ছিল, ওই ঘাটে ওনার দেহটা ভেসে উঠেছে। মানে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গিয়েছে, একদম ওই পাশে দেহটা ভেসে উঠেছে। এবং ওনার ডেড বডি যখন রাসেল ভাই উদ্ধার করা হয়, তখন ওনার পায়ে কিন্তু মনে হচ্ছিল যে শক্ত কিছু পরানো ছিল, এরকম একটা, এবং টান দিয়েছে যে ওনার পায়ে মনে হচ্ছে পায়ে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, এরকম একটা চিহ্ন সেখানে ছিল। এরপর রাসেল ভাই ওই পুকুরের চতুর্দিকে মানে বিল্ডিং করে ঘিরে দেওয়া হয়। জঙ্গলগুলো, যে পাশে জঙ্গল টঙ্গল ছিল, ওগুলো সাফ করে ফেলা হয়। এখন আর পুকুরে ওইখানে কেউ গোসল টুসুল করে না। তবে মোটামুটি ওই জায়গাটা হয়তো বা ডেভেলপারদেরকে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, সেটা কোনো না কোনো কারণে মানে হয়তো বা দেখা যাচ্ছে ডিলিংসটা ঠিক হয়, কোনো কারণে সেটা বাতিল হয়ে যায়। এটা কেন হয় এটা বলা যায় না, ওটা এখনো ওরকমই আছে। আসলে ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, সেই ঘটনাটি শেয়ার করার আগে একটা কথা আমি বলে নিই। ঘটনাটি আমি যখন পাই আমার এক স্টুডেন্টের কাছ থেকে, আমি মানে অনেক চিন্তা করেছি যে ঘটনাটাকে আমি বলবো কি বলবো না, কারণ মানে এই ঘটনাটি একদম মানে হরর কোন সিনেমার কাহিনীর মতো মিলে যেতে পারে বা কোনো হরর নাটকের সাথেও মিলে যেতে পারে, হয়তোবা, আমি জানি না। কিন্তু ঘটনাটি শোনার পরে আমার মনে হয়েছে যে এটা একটু আসলে বলা উচিত, কারণ এই ধরনের ঘটনা আমি আসলে সচরাচর পাই না আর কি। এই ঘটনাটা আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এখন সরাসরি আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় রাসেল ভাই 1974 সাল। স্থানটা মানে শুরুর স্থানটা ছিল জগতী স্টেশন, যেটা কুষ্টিয়া জেলার জগতী স্টেশন। আর ওই সময়টাতে জগতী স্টেশন অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল, স্পেশালি ওই কলকাতা থেকে ওই দর্শনা হয়ে যে ট্রেনগুলো আসতো আর কি, ওখানে প্রচুর মানে মাল খালাস করা হতো, অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল ওই সময়টাতে। এখন অবশ্যই তার কিছুই নাই। তো ওই সময়ে একদিন মানে মোটামুটি সকাল 11টা মানে বেলা 11টার দিকে একটা ঘটনা আর কি। তো ট্রেন আসছিল, তো হঠাৎ মানে লোকজন দেখছিল যে একজন মহিলা শাড়ি পরা, ঘোমটা দিয়ে মাথা ঢাকা, সে রেল লাইন পার হচ্ছে। তো সবাই দূর থেকে বলছিল যে ট্রেন আসছে, থামেন থামেন বা পার হন না, এরকম বলছিল সবাই। কিন্তু উনি কোনো কথা না শুনে ট্রেনের হঠাৎ করে লাইনের উপরে উঠেছেন এবং ওখানেই উনি রাসেল ভাই মানে ট্রেনে কাটা পড়েন, 2 টুকরো হয়ে যায় ওনার দেহ। এবং আর একটা বিষয় রাসেল ভাই, ওনার কোলে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল। আচ্ছা। তো সবাই চিন্তা করছে যে উনি কি আসলে সুইসাইড করেছে নাকি আচমকা মানে পার হওয়ার সময় এরকম দুর্ঘটনা ঘটে গেছে, এটা শিওর না, মানে কেউ বুঝতে পারেন নাই। স্বাভাবিক হাঁটা দেখে মনে হয়েছে হয়তো উনি খেয়াল করেন নাই, মাথায় ঘোমটা ছিল, পাশের থেকে উনি দেখতে পারেন নাই, হয়তো এমনটা হতে পারে। কেউ বলেছে হয়তো বা সুইসাইড করেছে, এরকম মনে হতে পারে। কিন্তু আসলে কোলে বাচ্চা নিয়ে সুইসাইড করবে কেন, এটাও আবার অনেকে বলেছে। যাই হোক রাসেল ভাই, মানে অদ্ভুত ব্যাপার হলো উনি যখন রেলে 2 ভাগ মানে কেটে 2 টুকরো হয়ে গেছেন, মানে সবাই পরবর্তীতে এই ডেড বডির কাছে গিয়ে দেখে যে উনি কোলে যেভাবে বাচ্চাটা জড়িয়ে ধরেছিলেন ঠিক ওইভাবে জড়িয়ে ধরে আছেন ওনার দেহের উপরের অংশ, এবং বাচ্চাটি সম্পূর্ণরূপে অক্ষত ছিল। তো এই বাচ্চাটি ওই সময় ওই স্টেশনের খালাসি হিসাবে কাজ করা ফিরোজ মিয়া নামে একজন লোক, উনি এই বাচ্চাটি ওইখান থেকে গ্রহণ করেন। এখানে বলে রাখা ভালো, ফিরোজ মিয়া ছিল নিঃসন্তান। তো উনি প্রথমে চিন্তা করেছিলেন যে যারা মানে যদি এই লাশের কোন আত্মীয় স্বজন আসে তাহলে তাকে বাচ্চাটা বুঝিয়ে দেবেন আর কি। কিন্তু আসলে ভাই 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন যখন কেউ আসলো না, লাশটি তখন বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এবং পরবর্তীতেও কেউ ওই লাশের খোঁজ খবর নিতে আসে নাই, বা কেউ মারা গিয়েছেন কিনা ওই মহিলার খোঁজ খবর নিতে কেউ আসেন নাই আর কি। তো ওই সময় তো যোগাযোগ ব্যবস্থাও এত ভালো ছিল না,
তো যার কারণে ওইভাবে হয়তো খোঁজ তারা হয়তো পানি নাই কখনো, এমনও হতে পারে। তো এখন যেহেতু ফিরোজ মিয়া পরিবার নিঃসন্তান, মানে উনি হাজবেন্ড ওয়াইফ দুজন, মানে ওনার ওয়াইফ এবং উনি টোটালি একটা সন্তানের জন্য ওনাদের মধ্যে খুব হাহাকার ছিল। যেহেতু ওই সন্তানটা উনি ওনার স্ত্রীর কোলে দেন, তো ওনার স্ত্রীও ওই সন্তানকে খুব মানে ভালো করে আদর যত্ন শুরু করেন, এবং ঘটনার শুরুটা রাসেল ভাই এই সময় থেকেই আর কি। তো ওনাদের পরবর্তীতে রাসেল ভাই ঘটনাটি যেখানে আমি যেভাবে মানে পেয়েছিলাম আর কি, উনি পরবর্তীতে দিনাজপুরের পার্বতীপুরে চলে গিয়েছিলেন আর কি। তো আমার এক স্টুডেন্ট দিনাজপুরের, সেই আর কি ঘটনাটা আমার কাছে শেয়ার করেছিল। এখন রাসেল ভাই আমি মূল জায়গাতে চলে যাচ্ছি। তো উনি থাকতেন পাশেই রেলের একটা জায়গায়, উনি থাকতেন একটা ঘর তৈরি করে উনি থাকতেন। তো উনি এবং ওনার স্ত্রীর ভাষ্য অনুযায়ী মানে গভীর রাত্রে মনে হতো একটা ছায়া মূর্তি ঘরের ভিতর দিয়ে ঘুরছে। যদি ওনারা আলো জ্বালাতেন তখন কাউকে দেখতেন না, তো মনে করতেন হয়তো বা মনের ভুল, এমনি হতেই পারে এরকম একদিন 2 দিন রাসেল ভাই। এরপরে ওই ফিরোজ মিয়া যেদিন রাত্রে নাইট ডিউটি থাকতো, যেদিন রাতের বেলা ট্রেন আসার সময় হতো, মাল খালার সংক্রান্ত ওই বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব থাকতো, ওই দিন তো ওনার স্ত্রী একা ঘুমাতেন, বাচ্চা থাকতো পাশে। তো ওই সমস্ত দিনগুলোতে রাসেল ভাই বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে আর কি। তো ওনার স্ত্রী একদিন মানে ফিল করছিলেন যে রাত্রেবেলা ঘুমের ঘোরেই যে উনি ওই বাচ্চার দিকে কাত হয়ে শুতেন এবং বাচ্চার গায়ের উপর হাত দিয়ে ঘুমাতেন, এটা ছিল ওনার অভ্যাস। তো এক রাত্রেবেলা উনি ফিল করছিলেন ওনার হাতের নিচে শূন্য, মানে কিছু নাই। তো উনি চমকে ওঠেন, কি ব্যাপার, কোথায় গেল বাচ্চা, কোথায় গেল? অন্ধকারের ভিতরে হাত দিয়ে দেখেন যে কোথাও মানে বিছানায় কোথাও নেই। তো চিন্তা করছে আলো জ্বালাবেন, মানে ওই সময় ঘরে ইলেকট্রিসিটি ছিল না আর কি, হয়তো উনি হারিকেন জ্বালাবেন। তো উনি ঘরে যে চাঁদের আলো আসছিল তাতে উনি যতটুকু দেখছিলেন, তখন মনে হচ্ছে একটা ছায়া মূর্তি এই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরছে। তখন উনি যখনই চিৎকার দেওয়ার সাথে সাথে তখন মনে হলো যে ওই ছায়ামূর্তি দৌড় দিয়ে এসে বিছানায় ওই বাচ্চাটিকে রেখে অদৃশ্য হয়ে গেল। তো তারপর উনি আলো জ্বালান, কাউকে দেখেন না। ওনার হাজবেন্ড যখন সকালবেলা আসে তখন তাকে এই ঘটনাটা বর্ণনা করা হয়। তখন ওনারা বললেন যে হয়তোবা ওনারা ভালো কোনো হুজুরের কাছে যান, যে আসলে ঘটনাটা কি সেটা জানার জন্য। তো হুজুর একটা দায়সারা একটা কথা বলে দেন যে এই বাচ্চার উপরে জিনের প্রভাব আছে, এই সেই এগুলো বলে একটা তাবিজ কবজ দিয়ে দেন আর কি, মানে দায়সারা একটা কথা। তো কিন্তু এই তাবিজ বা এইগুলোতে কিছুই কাজ হচ্ছিল না। ঘটনা কিন্তু রাসেল ভাই রেগুলার ঘটছিল এই ধরনের বিষয়গুলো। এখন তো ফিরোজ মিয়া চিন্তা করেন যেহেতু এই হতে পারে এই বাসায় সমস্যা, এরকম চিন্তা করে উনি যে কাজটা করেন এটা হলো উনি ওই জগতী স্টেশন থেকে ওই দিনাজপুরের পার্বতী স্টেশন ট্রান্সফার হয়ে চলে যান এবং ওইখানেই ওই বাচ্চাটা বড় হয় আর কি। তো ওইখানে যাওয়ার পরে এভাবে মানে বেশ এই রাতের বেলা এই ছায়ামূর্তির এই বিষয়গুলোটা না ওনারা বেশ একটু স্বাভাবিকভাবেই পরবর্তীতে নিয়ে নেন। এটা যখন কিছুতেই কাজ হচ্ছিল না, অনেক মানে হুজুরের শরণাপন্ন হয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, এতটুকু কাজ হয় যে একটু কমে আসে এই ঝামেলাটা, কিন্তু এটা বন্ধ হচ্ছিল না। ওনারাও বিষয়টা একটু অভ্যস্ত হয়ে যান, যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না বা তাদেরকে কোনো ভয় দেখাচ্ছে না, এই জন্য বিষয়টা ওনারা অভ্যস্ত হয়ে যান এবং বিষয়টা ওনারা পার্বতীপুর এসে বিষয়টা গোপন রাখেন। যেমন জগতে অনেকে জেনে ফেলেছিল, তো পার্বতীপুর এসে বিষয়টা গোপন রাখেন যাতে কেউ না জানে, আশেপাশের প্রতিবেশীরা না জানে। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হলো ওই বাচ্চার আচরণে কিছু অদ্ভুত ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে এমনি নর্মালি আমরা বাচ্চারা দেখি বেশ চঞ্চল হয়, চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু ওই বাচ্চাটি ছিল বেশ মানে খুব শান্ত প্রকৃতির। প্রথমে মানে ফিরোজ মিয়া এবং তার ওয়াইফ মনে করছে বাচ্চাটি হয়তো বা বোবা, সে হয়তো বা কথা বলতে পারে। তো বেশ বয়স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সে বাবা বা মা এরকম বলা শুরু করে, তখন বোঝে যে না হ্যাঁ সে কথা বলতে পারে, কিন্তু সে খুবই কম কথা বলতো, প্রয়োজন ছাড়া মানে সেরকম কোনো শব্দও করতো না। মানে বাচ্চারা এমনি অনেক সময় শব্দ করে, সে প্রয়োজন ছাড়া ওরকম হয়তো শব্দও করতো না। তো যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে তখন তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে ভর্তি হওয়ার পর তখন দেখা যেত যে এমনি বাচ্চারা আমরা দেখি স্কুলগুলোতে বাচ্চারা মানে একটু দুষ্টামি করে, একে অন্যের সাথে মারামারি করে। তো এইখানে যেটা হতো সেটা হলো ওই বাচ্চার সঙ্গে যদি কেউ মানে মারামারি করতো, দেখা যায় ওই বাচ্চাটা বাসায় গিয়ে খুব অসুস্থ হয়ে পড়তো। আচ্ছা, তো এইটা একটা অদ্ভুত ব্যাপার। তো এটা প্রথম দিকে কেউ ওইভাবে বেশ স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো
মানে যখন বাচ্চার গার্জিয়ানরা এই বিষয়গুলো একটু 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 করে অনুধাবন করতো এবং কানাঘুষা করতো, আস্তে আস্তে এই বিষয়গুলো তখন চাউর হয়ে যায়। তখন একটা কথা হয় যে এই বাচ্চাটা হলো, মানে আমরা যেটা বলি যে অলক্ষী, অপায়া, এই ধরনের কথাগুলো যেগুলো বলে থাকি, বা ডাইনি, এই টাইপের কথা, যে ওর সাথে মিশতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে। তখন হয়তো কি বাচ্চাদের মানে গার্জিয়ানরা ওর সাথে কাউকে মিশতে দিত না। তো এইভাবে ওই মেয়েটি আবার খুব নিঃসঙ্গ বোধ করতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কখনো কথা বলতো না কারোর সাথে। এইভাবে সে বড় হতে থাকে। তো এর মধ্যে রাসেল ভাই যেই বিষয়গুলো দেখা যাচ্ছে যে দিন যেতে থাকে, সেও বড় হতে থাকে এবং একটা সময় তার বিবাহের সময়ও চলে আসে। বিবাহের সময় আসলে এইখানেই রাসেল ভাই সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটি ঘটে আর কি, সেটা হচ্ছে যে যখন মেয়েকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল বিয়ের দিন, তখনও মানে ছেলে পক্ষ থেকে বাসা থেকে লোক আসেনি, তখন যে ফিরোজ মিয়া সে ওই মেয়ের কাছে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখে যে ওই মেয়ে কোন একটা মহিলার সাথে কথা বলছে। তো এই কথা বলছে এবং ওই মহিলাটা দেখার পরে ফিরোজ মিয়া চিন্তা করছেন এই মহিলাটাকে আমি কোথায় যেন দেখেছি। আচ্ছা, উনি খুব অবাক হয়ে যান যে কোথায় দেখেছি তাকে, চিন্তা করতে থাকেন, মানে চিন্তা করতে থাকেন যে বহুদিন আগে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছেন না। তখন যখন ফিরোজ মিয়া ওই মহিলাটাকে দেখেন, তখন ওনার ফিরোজ মিয়ার চোখের সামনেই ওই মহিলাটি অদৃশ্য হয়ে যান। এবং ফিরোজ মিয়া ভয় পেয়ে তার মেয়েকে জিজ্ঞেস করেন যে এই তোমার পাশে তুমি দিব্যি হেসে কথা বলছিলে, এ কে? বলে ইনি আমার আম্মা। তখন ফিরোজ মিয়া চিনতে পারে ওই যে রাসেল ভাই, ওই যে রেলে যে কেটে গিয়েছিল যে মহিলাটা, আসলে ওটা উনি ওই ফিরোজ মিয়া সেই মহিলাটাকে ওখানে দেখেছেন ওই বাচ্চার পাশে, মানে ওই মেয়েটার পাশে আর কি। তখন উনি চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব, ওই মহিলাটা তো মারা গেছে, তাহলে কি এতদিন যে ছায়া মূর্তির যে বিষয়গুলো আমরা দেখেছি, আমরা যেটাতে অভ্যস্ত, তাহলে কি এই মহিলাই কি সেটা ছিলেন? আর আরেকটা রাসেল ভাই, যখন মেয়েটির বিয়ে হয়ে যায়, অদ্ভুত ব্যাপার হলো বিয়ের পরে সে যখন হাজব্যান্ডের মানে ওই পরিবারে যখন গিয়েছে, এরপর থেকে কিন্তু আর কখনো কেউ ওই ছায়ামূর্তিকে দেখে নাই। এটা রাসেল ভাই একটা অদ্ভুত ব্যাপার, যে হয়তোবা ওই ফ্যামিলিতে যদি ওরকম কোনো ভৌতিক ঘটনা ঘটতো, তাহলে তার শ্বশুর বাড়ির লোকজন হয়তোবা মেয়েকে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিত, বা সেখানে কোনো অশান্তি হওয়ার ভয় থাকতো। ওই পরিবারে কিন্তু কখনো এই ধরনের ঘটনাটা দেখা যায় নাই। তো এই বিষয়টা রাসেল ভাই, যদিও আমি স্টোরিটা ছোট, তো এই স্টোরিটা যখন আমার কাছে প্রথম আসে, তখন আমি কিছু মানে মুভির কিছু কাহিনীর সাথে আমি একটু মিল পেয়েছিলাম। আমি মানে চেষ্টা করেছিলাম এটা সত্যতা যাচাই করার জন্য। তবে এইখানে একটা রাসেল ভাই একটা বলে রাখা ভালো, সেটা হলো যে এটা আমাদের মনে হতেই পারে হয়তোবা ওই মায়ের আত্মা হয়তোবা সেখানে এসে এতদিন ছিল, এটা মনে হতেই পারে, কিন্তু আসলে এটা আমি বলে রাখি যে অনেক সময় দেখা যায় রাসেল ভাই আমাদের কিন্তু মানে আমাদের সাথেও কিন্তু অনেক জিন থাকে, যেটা আমরা হয়তো টের পাই না। তো অনেক সময় অনেক লোকের সাথে ভালো জিন থাকে, কিন্তু লোকটা যখন মারা যায় তখন ওই জিনটা চেষ্টা করে যে পরবর্তীতে তার হয়তো কোনো উপকার করার জন্য। তখন দেখা যাচ্ছে যে তার রূপ ধরে বা তার সুরতে বা বিভিন্ন সময়, এটা হয়তো মাইনুদ্দিন ভাই ভালো বলতে পারবেন আমার কথা ঠিক আছে কিনা, যে অনেক সময় দেখা যায় যে এরকম উপকারগুলো তারা করে থাকেন। হয়তোবা এরকমটা হতে পারে যে ওই মায়ের সুরতে বা ওই মানে যে ছায়া মূর্তিটা, ওটা একটা জিন ছিল, যেটা মেয়ের বিবাহের আগ পর্যন্ত চেষ্টা করেছে তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, এবং বিবাহের পরে তাকে আর কখনো দেখা যায়নি। আর একটা রাসেল ভাই, ওই মেয়ে মানে স্বাভাবিকভাবে ঘর সংসার করত, পরবর্তীতে তার ঘরে দুটা সন্তান হয়, দুটা ছেলে হয় এবং একটা মেয়ে হয়। তো ছেলে যখন বড় হয়ে যায় এবং ছেলে যখন বিয়ে দেয়, তখন ছেলে কর্মসূত্রে মানে অন্য জায়গায় চলে আসেন। তো ঠিক কোথায় গিয়েছেন ঠিক বলতে পারেন, হয়তো বরিশাল বা ঢাকা, এরকম আমাকে বলেছে, হয়তো বরিশাল বা ঢাকা চলে যান, এবং ওই মহিলাটাও তার ছেলের সাথে বরিশাল বা ঢাকাতে চলে আসে। তারপর থেকে ওনাদের সম্পর্কে আর আসলে ওরকম কোনো কিছু জানা যায় নাই। তবে এই ঘটনাটা মোটামুটি অত্র এলাকায় বেশ পরিচিত একটা ঘটনা।